আসসালামু আলাইকুম। দেখো, আগের দিন আমরা ক্লাসে পড়েছিলাম যে ইউক্যারিওটিক কোষের বা আদর্শ কোষের গঠন বা পড়ানো গঠন একই কথা। তো আমি দেখলাম যে ইউটিউব ক্লাসে সেকেন্ড যে ক্লাস, যেখানে ইউক্যারিওটিক কোষের প্রাথমিক বর্ণনা দেওয়া আছে এবং ডায়াগ্রাম করা আছে, পয়েন্ট দেওয়া আছে, সেই ভিডিওটা দেখলাম। মাত্র তোমরা কয়েকজন দেখেছো, সবাই কিন্তু দেখোনি। তো ওটা কিন্তু আমি আজকে রিপিট করবো না। ওকে, যারা দেখেছো তারা খুব ভালো কথা, আজকে ক্লাস তাহলে বুঝতে পারবে। আর যারা দেখোনি তাদেরকে বলছি, আমি আজকে ডায়াগ্রাম আঁকবো না, কারণ আদর্শ কোষের ডায়াগ্রাম আমি আগের ক্লাসে এঁকে দিয়েছি। এবং আদর্শ কোষের বর্ণনা করতে গেলে যে পয়েন্টগুলো ফার্স্টে দেওয়া দরকার সেই পয়েন্টগুলোও দিয়েছি। কোষ প্রাচীর, কোষ পর্দা, সাইটোপ্লাজমের ব্যাখ্যাটাও ওখানে করে দেওয়া হয়েছে। তো অনেকেই দেখোনি, যারা দেখেছো তারা ভালো, যারা দেখোনি তারা কিছু করার নেই, সেগুলো আমি রিপিট করছি না। আচ্ছা, দেখো, ইউক্যারিওটিক কোষের পরমাণু গঠন বা আদর্শ কোষের পরমাণু গঠনের পরীক্ষায় আসে, তাহলে কি করবে? ফার্স্ট ডায়াগ্রাম দেবে, দেন পয়েন্টগুলো মানে পরপর সাজাবে যে কোন কোন পয়েন্ট এখানে দেওয়া যেতে পারে, সব আগের দিন বলা আছে। আর সেই পয়েন্টগুলোকে একটু করে বলবে তাদের সম্পর্কে এবং তাদের কাজটা দেবে, তাহলেই হবে। একটু করে কেন বলতে বলছি? কারণ ওই যে প্রত্যেকটা অঙ্গাণু অর্থাৎ ক্লোরোপ্লাস্ট, রাইবোজোম, লাইসোজোম, সেন্ট্রোজোম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তো এইগুলো আবার ডিটেলসে পুরো 5 মার্কসের জন্য বা 3 মার্কসের জন্য কোশ্চেন একটা ফ্রেম হয়, মানে স্ট্রাকচার ডিটেলস আছে, সেহেতু ওগুলো সম্পর্কে সংক্ষিপ্ত লিখতে হবে। যেহেতু ইউক্যারিওটিক কোষ মানে আদর্শ কোষাঙ্গাণু বর্তমান, তাই আদর্শ কোষাঙ্গাণু সম্পর্কে একটু লিখে তার কাজ দিতে হবে। তো দেখো, ইউক্যারিওটিক কোষের বর্ণ গঠনের মধ্যে আমরা প্রথম পড়ছিলাম কোষ প্রাচীর, কোষ পর্দা, প্রোটোপ্লাজম। আজকে আমরা পড়বো নিউক্লিয়াস। যে নিউক্লিয়াস হচ্ছে আদর্শ কোষের কোষ অঙ্গাণুর মধ্যে মুখ্য একটা উপাদান। নিউক্লিয়াস কি কি অংশ নিয়ে গঠিত? 4টে অংশ নিয়ে গঠিত। এক হচ্ছে নিউক্লিয় পর্দা, দুই হচ্ছে নিউক্লিওলাস, থার্ড হচ্ছে নিউক্লিওপ্লাজম, আর ফোর্থ হচ্ছে নিউক্লিয় জালিকা। তাহলে আদর্শ কোষের মধ্যে দিয়ে পর্দা বিশিষ্ট যে কোষীয় অঙ্গাণু নিউক্লিওলাস, নিউক্লিয় পর্দা, নিউক্লিওপ্লাজম, নিউক্লিয় জালক দ্বারা পরিবেষ্টিত গঠিত, তখন তাকে বলা হচ্ছে কি? নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের এটা এটা হচ্ছে তোমার, যদি আমি আঁকি তাহলে এই বাইরের যে আবরণী নিউক্লিয়াসে, তাকে বলা হচ্ছে কি? নিউক্লিয় আবরণী। নিউক্লিয়াসের ভিতরে যে গোলাকার ঘন বস্তু দেখা লক্ষ্য করা যায় তাকে বলা হয় নিউক্লিওলাস। ওকে, আচ্ছা, এই নিউক্লিওলাস হচ্ছে তোমার গোলাকার ঘন বস্তু, যেখানে 4 ধরনের আরএনএ বর্তমান। আরএনএ যেমন পড়েছো যে নিউক্লিক অ্যাসিড বা জেনেটিক ম্যাটেরিয়ালস, সেই আরএনএ এর বিভিন্ন ভাগ আছে, টিআরএনএ, আরআরএনএ, এমআরএনএ, এসআরএনএ। সেরকম আরআরএনএ 4 ধরনের আরআরএনএ নিয়ে গঠিত নিউক্লিওলাস। ওকে, আচ্ছা, নিউক্লিওপ্লাজমটা কি? নিউক্লিয়াসের মধ্যে হচ্ছে যে তরল, এই নিউক্লিয়াসের ভিতরে মধ্যে যে তরল পাওয়া যায় সেই তরলকে বলা হচ্ছে নিউক্লিওপ্লাজম। আর নিউক্লিয় জালিকা, নিউক্লিয়াসের মধ্যে যে জালক লক্ষ্য করা জালক বর্তমান থাকে, তখন তাকে বলা হচ্ছে নিউক্লিয় জালিকা। ঠিক আছে, এবারে এই নিউক্লিয় যে প্লাজম, এখানে কি থাকে? এখানে ডিএনএ থাকতে পারে। এই নিউক্লিয় প্লাজমে কি থাকতে পারে? ডিএনএ, আরএনএ, কিছু হিস্টোন প্রোটিন, ঠিক আছে? এই সমস্ত জিনিসগুলো বর্তমান থাকে কোথায়? নিউক্লিয়াস নিয়ে গঠিত। বোঝা গেছে? আচ্ছা, তাহলে নিউক্লিয়াসের মধ্যে যে সূক্ষ্ম সুতোর মতো কুণ্ডলিকিত যে অংশ পাওয়া যায়, যাকে কি বলা হচ্ছে? নিউক্লিয় জালিকা। যে জালিকার মধ্যে কি থাকে? ক্রোমাটিন তন্তু বর্তমান থাকে, তাই না? এবং সেই ক্রোমাটিন তন্তু পরবর্তীকালে জল বিয়োজনের মাধ্যমে ধীরে ধীরে মোটা সোটা এবং স্পষ্ট আকার ধারণ করে। তারপর আমাদের তো কোষ বিভাজনের স্টেপগুলো আসছে। বোঝা গেছে? তাহলে নিউক্লিয়াস পয়েন্ট এইভাবে বর্ণনা দেবে এবং তারপর দেবে নিউক্লিয়াসের কাজ।
পাশের ডায়াগ্রামটা দিয়ে দিতে পারো যে নিউক্লিয়াসের কি কি অংশ ডায়াগ্রাম দেখাতে পারো, আর আরো ভালো। নিউক্লিয়াসের কাজ কি? কোষের সমস্ত কাজকর্ম হয়ে থাকে কিসের দ্বারা? নিউক্লিয়াসের দ্বারা। তাহলে একে বলতে পারি যে কোষের সমস্ত জৈবিক যে কাজ নিয়ন্ত্রণ করে কে? নিউক্লিয়াস। ওকে, সেই কারণে নিউক্লিয়াসকে কি বলা হয়? কোষের মস্তিষ্ক বলা হয়। ঠিক আছে, কোষের মস্তিষ্ক বলা। এই পয়েন্টটা মনে রেখো। তাহলে কোষের সমস্ত জৈবিক কাজকর্ম নিয়ন্ত্রণ করে কোষের মস্তিষ্ক একে বলা হয়ে থাকে। ঠিক আছে, আর কি করে? নিউক্লিয়াস বিভাজনের ফলে উৎপন্ন যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য বংশ পরম্পরায়ও কখনো কখনো সঞ্চিত হয়ে থাকে। ঠিক আছে, এবং এই বৈশিষ্ট্যের ফলে পরিব্যক্তি, মিউটেশন ইত্যাদি ঘটে, জেনেটিক লেভেলের ব্যাপার। তাহলে নিউক্লিয়াসের প্রধান কাজ কি? কোষের জৈবিক যে ক্রিয়া প্রক্রিয়া নিয়ন্ত্রণ করা, অর্থাৎ কোষের মস্তিষ্ক বলা হয়। এছাড়া নিউক্লিয়াস বিভাজনের ফলে পরবর্তীকালে সেগুলো কি হয়, যে ক্যারেক্টার, যে বৈশিষ্ট্য, কারণ আমরা দেখলাম যে নিউক্লিয় যে প্লাজমের মধ্যে কি থাকে না, ডিএনএ আরএনএ থাকে। আচ্ছা, নিউক্লিয় জালিকার মধ্যে ক্রোমোজোম। তাহলে সেই নিউক্লিয়াস বিভাজনের ফলে, ক্রোমোজোমের ভাঙনের ফলে সেখানকার যে ক্যারেক্টার, চরিত্র, সেটা বংশ পরম্পরা সঞ্চারিত হচ্ছে অপত্যের দেহে। ওকে, আচ্ছা, এরপর যে পয়েন্ট বর্ণনা হবে সেটা হচ্ছে সাইটোপ্লাজম। আবার বলছি, ইউক্যারিওটিক কোষের পর্ণ গঠনের ডায়াগ্রাম, ছবি, আদর্শ প্রাণী কোষের ছবি আমি আগের ক্লাসে এঁকে দেখিয়েছি। দেখো, সাইটোপ্লাজম হচ্ছে কি না, আদর্শ কোষের মধ্যে থাকা, আদর্শ কোষের মধ্যে ছড়িয়ে থাকা যে অর্ধতরল যে পদার্থ, সে অর্ধতরল পদার্থকে কি বলা হচ্ছে? সাইটোপ্লাজম। কার মধ্যে থাকে না, কোষের মধ্যে যে প্রোটোপ্লাজম বর্তমান, সেই প্রোটোপ্লাজমের একদম পরিধি, এই ধারের দিকে থাকে কি না সাইটোপ্লাজম, যেটা হচ্ছে অর্ধতরল পদার্থ। তো সাইটোপ্লাজম কি? প্রোটোপ্লাজমের পরিধির দিকে বর্তমান, পরিধির দিকে অবস্থিত অর্ধতরল পদার্থকে বলা হয় অর্ধতরল পদার্থ, হচ্ছে সাইটোপ্লাজম। তো এই যে প্রোটোপ্লাজমের পরিধির দিকে বর্তমান, প্রোটোপ্লাজমের পরিধির দিকে সাইটোপ্লাজমকে বলা হয় এক্টোপ্লাজম। তাহলে প্রোটোপ্লাজমের পরিধির দিকে অবস্থিত, এই পয়েন্টটা নোট করবে, অবস্থিত সাইটোপ্লাজমকে কি বলা হচ্ছে? এক্টোপ্লাজম। ঠিক আছে, অন্যদিকে কি হবে না, প্রোটোপ্লাজমের ভিতরের দিকে, প্রোটোপ্লাজমের ভিতরের দিকে সাইটোপ্লাজমকে কি বলা হচ্ছে? এন্ডোপ্লাজম। পয়েন্টটা লিখে নাও। ওকে, তাহলে এক্টোপ্লাজম এন্ডোপ্লাজম কি বোঝা গেছে? যে প্রোটোপ্লাজমের মধ্যে এই পরিধির দিকে যে সাইটোপ্লাজম থাকে তাকে এক্টোপ্লাজম বলা হয়, আর ভিতরের দিকে যে থাকে বলা হচ্ছে এন্ডোপ্লাজম। ঠিক আছে, হ্যাঁ। এরপরে দেখো, এছাড়াও কি থাকে এই সাইটোপ্লাজমের মধ্যে? কিছু সাইটোপ্লাজমের মধ্যে কোষীয় অঙ্গাণুগুলো বর্তমান। কোষীয় অঙ্গাণু মানে কোনগুলো? প্লাস্টিড, রাইবোজোম, মাইটোকন্ড্রিয়া, লাইসোজোম, গলগি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আর অকোষীয় কিছু বস্তু মানে গ্লাইকোজেন, শ্বেতসার, কিছু গ্যাসীয় বস্তু, কিছু সঞ্চিত খাদ্যবস্তু, বা এদেরকে অর্গাস্টিক পদার্থ বলা থাকে, যেগুলো বর্তমান থাকে কোথায়? সাইটোপ্লাজমের মধ্যে। তাহলে সাইটোপ্লাজমের মধ্যে দুই ধরনের জিনিস থাকে। কি কি না, এক হচ্ছে কোষীয় অঙ্গাণু, একটা থাকে কোষীয় অঙ্গাণু, আর দুই কি থাকে না, কোষীয় অঙ্গাণু ছাড়া সাইটোপ্লাজমীয় অজীবীয় বস্তু। আর কি থাকে? সাইটোপ্লাজমীয়
অজীবীয় বস্তু, বা একে আরেকটা নামে পরিচিত, সেটা হচ্ছে কি সাইটোপ্লাজমীয় ইনক্লুশন। সাইটোপ্লাজমীয় ইনক্লুশন, বা একে আরেকটা নাম দেওয়া হয়, সেটা হচ্ছে কি না অ্যারাগেস্টিক পদার্থ। অ্যারাগেস্টিক অ্যারাগেস্টিক পদার্থ কোনগুলো না কোষীয় অঙ্গাণু বাদে যে বিভিন্ন রকমের নির্জীব বস্তু দেখা যায়, যারা নির্জীব বস্তু তাদেরকে বলছে অ্যারাগেস্টিক পদার্থ। যেমন শ্বেতসার, খাদ্য বস্তু সঞ্চিত থাকা, গ্লাইকোজেন, এগুলোকে বলা হচ্ছে অ্যারাগেস্টিক বস্তু। ওকে, দেখো তাহলে এই সাইটোপ্লাজমের মধ্যে প্রধান কি অংশ বললাম, সাইটোপ্লাজম কি কি অংশ নিয়ে গঠিত? একটা বললাম কোষীয় সাইটোপ্লাজম গঠিত কোষীয় অঙ্গাণু দ্বারা, আর কিছু অ্যারাগেস্টিক পদার্থ দ্বারা। তাহলে কোষীয় অঙ্গাণুগুলো কি কি? কোষীয় অঙ্গাণুগুলোর মধ্যে প্রথম আমরা দেখব প্লাস্টিড। প্লাস্টিড, তাহলে প্লাস্টিড কাদের দেহে বর্তমান? উদ্ভিদের দেহে বর্তমান, তাই না? শুধু কি উদ্ভিদের দেহে না, প্লাস্টিড হচ্ছে আদর্শ কোষের উদ্ভিদ ও কিছু প্রাণীর দেহে দ্বি-একক পর্দা বেষ্টিত যে আবরণী, তাই না? দ্বি-একক পর্দা বেষ্টিত গোলাকার উপবৃত্তাকার যে আবরণী, যে গোলাকার হতে পারে বা উপবৃত্তাকার হতে পারে, আবরণী কি করে সালোকসংশ্লেষে সহায়তা করে, তাই না? সালোকসংশ্লেষের পরে কি করে না, দেখো সালোকসংশ্লেষ, খাদ্য সঞ্চয়, ফুল ও ফলের বর্ণ গঠন করে, তাকে আমরা বলবো প্লাস্টিড। তাই তো? তোমরা সালোকসংশ্লেষ পড়ার সময় পড়েছো, তাই না? পড়োনি পয়েন্টটা? সালোকসংশ্লেষ পড়ার সময় তোমরা অবশ্যই পড়েছো। তাই না? যে কি পড়েছিলে, যে এই যে প্লাস্টিড কথাটা বলছি, এটা আদর্শ উদ্ভিদের ক্ষেত্রে থাকে। এই প্লাস্টিড আবার তিন ধরনের, অর্থাৎ ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট। এটা হচ্ছে রঞ্জক, মানে কণিক, যে রঞ্জক থাকে। তো এই যে ক্লোরোপ্লাস্ট যে রঞ্জক বলছি, যার মধ্যে ক্লোরোফিল থাকে, ক্লোরোপ্লাস্টের রঞ্জক ক্লোরোফিল থাকে, যে ক্লোরোফিল কি করে খাদ্য তৈরি করতে সাহায্য করে। কারণ আমরা জানি সালোকসংশ্লেষের সহায়তাকারী একক কি? ক্লোরোপ্লাস্ট বা ক্লোরোফিল হচ্ছে অঙ্গাণু, এবং ক্লোরোপ্লাস্ট হচ্ছে একক। তাহলে এই যে ক্লোরোফিল অঙ্গাণুর সাহায্যে সূর্যালোকের উপস্থিতিতে পাতায় ফোটন কণা বা সূর্যালোকের উপস্থিতিতে আলোক শক্তিকে রাসায়নিক শক্তিতে কনভার্ট করে যে খাদ্য মানে বা শর্করা গ্লুকোজ তৈরি হচ্ছে, তাকে বলা যায় সালোকসংশ্লেষ। তো সেই সালোকসংশ্লেষের মুখ্য ভূমিকা কে পালন করে? প্লাস্টিড। তো এই প্লাস্টিডের মধ্যে থাকা ক্লোরোপ্লাস্টিড। তো প্লাস্টিড শুধুমাত্র কি উদ্ভিদের ক্ষেত্রে থাকে না, কিছু কিছু ব্যতিক্রম। কারণ সালোকসংশ্লেষ পড়ার সময় পড়েছো যে উদ্ভিদরা যেমন খাবার তৈরি করতে পারে সালোকসংশ্লেষের পদ্ধতিতে, ব্যতিক্রম কিছু প্রাণী আছে, ইউগ্লিনা এবং ক্রাইসেমিবা। এই ইউগ্লিনা এবং ক্রাইসেমিবা যে প্রাণী, যে প্রাণীগুলো কি করে ব্যতিক্রমী, অর্থাৎ তাদের দেহ ক্লোরোফিল রঞ্জক থাকার জন্য তারা সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় খাবার তৈরি করতে পারে, নিজেরা খাবার তৈরি করতে পারে। তো এই কিছু উদ্ভিদ এবং প্রাণীদের দেহে বর্তমানকারী দ্বি-একক পর্দা বেষ্টিত গোলাকার বা উপবৃত্তাকার যে আবরণী সালোকসংশ্লেষ করে। সালোকসংশ্লেষ করা মানে কি? খাদ্য সঞ্চয় করা এবং ফুল ও ফলের বর্ণ গঠন করা। ফুল ফলের বর্ণ মানে ক্লোরোপ্লাস্ট এক ধরনের হয় না, প্লাস্টিড তিন প্রকারের। ক্লোরোপ্লাস্ট যেমন খাদ্য তৈরি করতে সাহায্য করে, লিউকোপ্লাস্ট ফুলের বর্ণ গঠন করতে সাহায্য করে। ঠিক আছে, বুঝে গেছে এটা? দেখো এই দেখো, এই যে
প্লাস্টিডের ভিতরে থাকা যে সবুজ রঞ্জক যুক্ত যে উপাদান যাকে বলা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। ওকে, তাহলে এইগুলো শর্টে ব্যাখ্যা করতে বলেছি, মানে আদর্শ কোষের পর্ণ গঠন দিলে এই যে পয়েন্টগুলো ব্যাখ্যা করছি, যেমন ভাবে বলছি পরীক্ষাতে এইভাবেই লিখবে, এইগুলো এইভাবে মানে ব্যাখ্যা করে যেতে হবে, তার সঙ্গে সঙ্গে কাজ লিখবে। কারণ পুরো তুমি যদি প্লাস্টিডের স্ট্রাকচার পড়তে যাও তাহলে কিন্তু হবে না, কারণ প্লাস্টিডের স্ট্রাকচারটাই একটা আলাদা কোশ্চেন আসতে পারে 3 নম্বরের জন্য, সেটা ডিটেলসে পরে মানে পরেই পড়াবো আছে। তো এগুলোকে যতটা পড়া যায় সামান্য পরিমাণে লিখে তার সঙ্গে কাজ লিখে সেগুলোকে ছাড়তে হবে। ওকে, তাহলে প্লাস্টিক রঞ্জকে প্লাস্টিক পয়েন্টে কি বলবে, প্রথমে সংজ্ঞাটা দেবে, দেন রঞ্জকের উপস্থিতি অনুসারে উপস্থিতিতে প্লাস্টিক 3 প্রকারের। এক হচ্ছে কি ক্লোরোপ্লাস্ট বা ক্লোরোপ্লাস্টিড, 2 হচ্ছে লিউকোপ্লাস্ট বা লিউকোপ্লাস্টিড, আর 3 হচ্ছে ক্লোরোপ্লাস্ট বা ক্লোরোপ্লাস্টিড, লিউকোপ্লাস্টিড, আর একটা কি হচ্ছে না ক্রোমোপ্লাস্ট। ওকে, ক্লোরোপ্লাস্ট আর প্লাস্টিড বলবে একই কথা। তো এই ক্লোরোপ্লাস্ট হচ্ছে কি সবুজ প্লাস্টিড, এটা হচ্ছে তোমার কি না সবুজ রঞ্জকযুক্ত প্লাস্টিড। ক্রোমোপ্লাস্টিড হচ্ছে না সবুজ ছাড়া অন্যান্য রঞ্জক, সবুজ ছাড়া অন্যান্য বর্ণ সৃষ্টিকারী রঞ্জক। আর লিউকোপ্লাস্টিড হচ্ছে বর্ণহীন রঞ্জক। ঠিক আছে, তাহলে এই প্লাস্টিকের এবার আমরা কাজ বলবো, আর কিছু বলার দরকার নেই কারণ ডিটেলসে পড়ে আছে। কাজ হচ্ছে কি সারা সংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করা, এছাড়া খাদ্য সঞ্চয় সাহায্য করে, ফুল এবং ফলের বর্ণ সৃষ্টি করতে সাহায্য করে প্লাস্টিক। ওকে, দেখো তাহলে কোষীয় অঙ্গাণুগুলোর মধ্যে প্রথম আমরা দেখলাম প্লাস্টিডের গঠন, এরপরে দেখবো আমরা মাইটোকন্ড্রিয়া। তাহলে আমাদের একটা পয়েন্ট হচ্ছে তোমার কোষ প্রাচীর, কোষ পর্দা, নিউক্লিওলাস, আচ্ছা কোষ প্রাচীর, কোষ পর্দা, প্রোটোপ্লাজম, নিউক্লিয়াস, সাইটোপ্লাজম, প্লাস্টিড। এখন আমরা লিখবো মাইটোকন্ড্রিয়া। দেখো এই মাইটোকন্ড্রিয়াটা হচ্ছে, যদি আমি এটা আদর্শ কোষ হিসাবে ধরি ডায়াগ্রাম, তাহলে আদর্শ কোষের এটা নিউক্লিয়াস। ওকে, এটা গলগি ভেসিকল এগুলো তো থাকবেই, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আমি দেখাবো মাইটোকন্ড্রিয়া। আদর্শ কোষের মধ্যে অবস্থিত এই দেখতে পাচ্ছ আঙ্গুলের মতো ভাঁজ সৃষ্টিকারী যে উপাদান যাকে বলা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। অর্থাৎ আমরা মাইটোকন্ড্রিয়ার গঠনটাও কি হবে না আলাদাভাবে দেখব। ঠিক আছে, এইরকম গঠন থাকে। বুঝতে পারছো? অর্থাৎ এই যে আঙ্গুলের মতো ভাঁজ সৃষ্টিকারী যে, অর্থাৎ মাইটোকন্ড্রিয়া হচ্ছে তোমার 2 ধরনের পর্দা থাকে, একটা বহিঃপর্দা, একটা ভিতর দিকে অন্তঃপর্দা, একটা বাইরের পর্দা, একটা ভিতর দিকে অন্তঃপর্দা। সেই দুটি পর্দার মধ্যবর্তী স্থানে একটা পর্দা থাকে যাকে বলা হয় কি ইন্টারমেমব্রেন স্পেস, আন্তঃবর্তী পর্দাগুলো মাইটোকন্ড্রিয়া প্রোনাসমেন্ট ডিটেইলসে বলবো। তাহলে এখানে কি বলবে যে মাইটোকন্ড্রিয়া হচ্ছে যে বহিঃপর্দা এবং অন্তঃপর্দা দ্বারা গঠিত, ভিতরে আঙ্গুলের মতো যে ভাঁজ দেখা যায় যাকে বলে ক্রিস্টি বা ক্রিস্টা। ওকে, এবং এই মাইটোকন্ড্রিয়াতে কি থাকে কিছু ধাত্র বা ম্যাট্রিক্স বর্তমান থাকে। ঠিক আছে, আদর্শ কোষের সাইটোপ্লাজমের দণ্ডাকার দ্বিএকক যে পর্দা কি করে না পর্দা ঘেরা অঙ্গাণুর মধ্যে শ্বসনে ক্রেবস চক্র নিয়ন্ত্রণ করে। এটা কি করে মেনলি শ্বসনে ক্রেবস চক্র নিয়ন্ত্রণ করে কে মাইটোকন্ড্রিয়া। ওকে, তাকে বলা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। তাহলে মাইটোকন্ড্রিয়া কি বললাম যে মাইটোকন্ড্রিয়া হচ্ছে দ্বিএকক পর্দা বেষ্টিত আঙ্গুলের মতো যে ভাঁজ সৃষ্টিকারী ক্রিস্টি বা ক্রিস্ট দ্বারা গঠিত, যেটা ক্রেবস চক্রে শ্বসনে ক্রেবস চক্রে নিয়ন্ত্রণ করে, তাকে বলা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। এই মাইটোকন্ড্রিয়া কথাটি প্রথম কোন বিজ্ঞানী ইউজ করেছেন, ব্যবহার করেছিলেন? বিজ্ঞানী বেন্ডা। মাইটোকন্ড্রিয়া
নামকরণ করেন, এটা মনে রেখো, পরীক্ষাতে 1 নম্বর প্রশ্ন আসতে পারে, বিজ্ঞানী বেন্ডা। ওকে, এটা অবশ্যই মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট। প্রত্যেকটা অঙ্গাণু কে কে নাম দিয়েছিলেন এটা মনে রাখবে, ঠিক আছে? তাহলে মাইটোকন্ড্রিয়ার নামকরণ করেন কে? বিজ্ঞানী বেন্ডা, ঠিক আছে? আচ্ছা, এর কাজ কি হবে? তাহলে মাইটোকন্ড্রিয়া সম্পর্কে আর বেশি কিছু লেখা দরকার নেই, পরে পুরো ডিটেলস স্ট্রাকচার আছে 2-3 পেজ জুড়ে, তখন পড়বে। আর ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে এটা এনাফ, যথেষ্ট। কাজ কি? তাহলে এই মাইটোকন্ড্রিয়ার কাজ কি হবে না? শ্বসনে কেশ চক্র নিয়ন্ত্রণ করে এবং শ্বসনে কোষের শক্তি উৎপন্ন হয়, যে কোষের শক্তি বলা হয়। তাহলে প্রধান কাজ হবে কি না, শ্বসনে ক্রেবস চক্র নিয়ন্ত্রণ করা, প্রধান কাজ এটা। আর কি করে? 2 হচ্ছে শক্তি উৎপন্ন করে, তাই না? এটা কি করে? শ্বসনে কোষের শক্তি উৎপন্ন করে, তাই মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয়? কোষের শক্তিঘর, পয়েন্ট মাইন্ডেড, কোষের শক্তিঘর বলে কাকে? মাইটোকন্ড্রিয়াকে। এই পয়েন্টটা মাথায় রাখবে যে কোষের শক্তিঘর কাকে বলা হচ্ছে? মাইটোকন্ড্রিয়া। কেন? শ্বসনের সময় কোষের শক্তি উৎপন্ন করতে সাহায্য করে। বুঝে গেছে? আচ্ছা, দেখো নেক্সট আমরা কোন অঙ্গাণু দেখব? নেক্সট হচ্ছে তোমার ব্যাখ্যা করবো আমরা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, শর্ট ফর্মে আমি লিখছি ER, ঠিক আছে? দেখো এরপর আমরা দেখবো যে ER কে শর্ট ফর্মে লিখেছি, তোমরা এটা পুরো নাম লিখে নেবে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হচ্ছে যে আদর্শ কোষের মধ্যে যে পর্দা ঘেরা কোষ অঙ্গাণু, ওকে, যেটা হচ্ছে কি না লম্বা যে নলাকার যে গঠন, ঠিক আছে, এবং পর্দা বেষ্টিত যে লম্বা নলাকৃতি গঠন, তাকে বলা হচ্ছে ER। এবার এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম 2 ধরনের হয়। একটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে যদি রাইবোজোম থাকে, রাইবোজোম ছোট ছোট দানাযুক্ত থাকে, সেই এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে বলা হয় রাইবোজোম যুক্ত এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা অমসৃণ। কারণ রাফ যে কোনো তলের উপর যদি বালি ছড়িয়ে রাখো তাহলে সেটা কি হবে? মসৃণ, অমসৃণ, রাফ হবে। তো সেরকম রাইবোজোম যুক্ত, এই যে যদি রাইবোজোম যুক্ত থাকে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের উপর, তাহলে তখন তাকে বলা হচ্ছে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আর যদি রাইবোজোম না থাকে তাহলে সেটা স্মুথ মসৃণ রেটিকুলাম। ওকে, এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম নামকরণ করেছেন কে? বিজ্ঞানী পোর্টার, 1945। তাহলে মাইটোকন্ড্রিয়াকে নামকরণ করেন মনে রাখবে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম নামকরণ কি করেছেন সেটা মনে রাখবে বিজ্ঞানী পোর্টার। আচ্ছা, এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ কি হবে? এর কাজ হচ্ছে এটা ফ্যাট সংশ্লেষণ করে এবং বিপাকে সহায়তা করে। তাহলে এর প্রধান কাজ হিসেবে আমরা কি লিখবো? যে এটা প্রোটিন সংশ্লেষণ এবং ফ্যাটি অ্যাসিড বিপাকে নিয়ন্ত্রণ করে। এর কাজ হচ্ছে কি? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কি করে? প্রোটিন সংশ্লেষ করে, আর কি করে? ফ্যাট বিপাক নিয়ন্ত্রণ করে। ওকে, আচ্ছা, এবং সাইটোপ্লাজমের যে কাঠামো, সে কাঠামোটা তৈরি করতে সাহায্য করে। আর কি হবে? সাইটোপ্লাজমের কাঠামো গঠন করে। 3টে পয়েন্ট লিখলে যথেষ্ট। প্রোটিন সংশ্লেষ করা, ফ্যাট বিভাগ নিয়ন্ত্রণ করে এবং সাইটোপ্লাজমের কাঠামো গঠন করে, ঠিক আছে? নেক্সট যে অঙ্গাণু সেটা হচ্ছে গলগি বডি। নেক্সট কোন কোষীয় অঙ্গাণু আছে? গলগি বডি। দেখো এই গলগি বডি, এই কথাটি প্রথম গলগি বডিকে প্রথম পর্যবেক্ষণ করেন বিজ্ঞানী জর্জ। ওকে, তাহলে প্রথম লিখবে, নোট করবে, পর্যবেক্ষণ করেন কে? বিজ্ঞানী জর্জ। গলগি বডি প্রথম পর্যবেক্ষণ করেন বিজ্ঞানী জর্জ। পরবর্তীকালে মানে পর্যবেক্ষণ করেন জর্জ, কিন্তু বর্ণনা দিয়েছেন কে? বিজ্ঞানী সি গলগি। এই টার্মটা মনে রাখবেন। কিন্তু গলগি বডি বর্ণনা দেন
কে বিজ্ঞানী? সি গলগি। ওকে, দেখো গলগি বডি হচ্ছে কি আদর্শ কোষের সাইটোপ্লাজমের নিউক্লিয়াসের কাছে অবস্থিত এই ক্ষুদ্র ক্ষুদ্র গহ্বর এবং চ্যাপ্টার থলির মতো অংশ। কেমন দেখতে? এইরকম চ্যাপ্টা থলির মতো বা কখনো কখনো এরকম ছোট ছোট গহ্বরও লক্ষ্য করা যায়, যাকে কি বলা হচ্ছে এই গহ্বরযুক্ত যে অংশ সাইটোপ্লাজমের মধ্যে ছড়িয়ে থাকে যাকে বলা হচ্ছে গলগি বডি। ওকে, তো এটা যে একক পর্দাযুক্ত যে কোষীয় অঙ্গাণু গলগি বডির কিছুটা বিক্ষিপ্ত হয় ছড়িয়ে থাকে। উদ্ভিদ কোষের ক্ষেত্রে এরা গলগি বডির কিছুটা অংশ বিক্ষিপ্ত হয় ছড়িয়ে থাকে। তাহলে কি বললাম, আদর্শ কোষের সাইটোপ্লাজমে একক পর্দা বেষ্টিত যে চ্যাপ্টা থলির মতো অংশ এবং কিছু ভ্যাকুয়েলের মতো অংশ পাওয়া যায় তাকে বলা হচ্ছে গলগি বডি। ঠিক আছে, এই গলগি বডির কাজ হচ্ছে কি না এখান থেকে এই ভ্যাকুয়েল বা এই যে চ্যাপ্টা থলির মতো অংশ যেখান থেকে কি হয় বিভিন্ন বস্তু খরিত হয়, যেমন উৎসেচক, হরমোন, প্রোটিন। তাহলে গলগি বডির কাজ কি এই চ্যাপ্টা থলির মতো অংশ থেকে কি করে না গলগি বডি থেকে খরিত হয় কি উৎসেচক, হরমোন, ঠিক আছে, এগুলো খরিত হয়, প্রোটিন, হচ্ছে পরিবহন ও ক্ষরণে সাহায্য করে। ওকে, এবং কি করে এছাড়াও এই যে চ্যাপ্টা থলির মতো যে অংশ বা ক্ষুদ্র ক্ষুদ্র ভ্যাকুয়েল দেখতে পাচ্ছ এগুলো কি করে না 2 নম্বর লিখবে খাদ্য সঞ্চয়ে সাহায্য করে। এরা কি করছে না বিভিন্ন খাদ্যকে সঞ্চয়ে সাহায্য করে। খাদ্য মানে আমরা যে খাবার খাই স্টার্চ, শ্বেতসার, গ্লাইকোজেন ইত্যাদি, ফ্যাট। তাহলে গলগি বডির কাজ বোঝা গেছে, খাদ্য সঞ্চয়ে সাহায্য করা, গলগি বডি থেকে খরিত হয় উৎসেচক, হরমোন, প্রোটিন এবং সেগুলো পরিবহন হতে সাহায্য করে। ওকে, নেক্সট আমরা দেখব লাইসোজোম। এগুলো যখন দেখবে এই গলগি বডি, লাইসোজোম এগুলোকে যখন আমি একটা একটা করে পুরো ডিটেলসে পড়াবো তখন দেখবো খুব সুন্দর লাগবে, মানে ভালো লাগবে যে এগুলো একটা খুব সুন্দর জিনিস। এর ভিতরে কি নিয়ে গঠিত, কি কি হয়, লাইসোজোমকে সুসাইড ব্যাগ বলা হয়, গলগি বডি মানে সিস্টার নিয়ে ভ্যাকুয়াস কি কি দ্বারা গঠিত সব দেখবে। ওকে, তারপরে আমরা কি দেখবো লাইসোজোম। ওকে, দেখো এই লাইসোজোম কে আত্মঘাতী থলি কে বলেছিলেন? লাইসোজোমকে বলা হয় আত্মঘাতী থলি। এমসিকিউ কোশ্চেন 1 নম্বরে আসবে, আত্মঘাতী থলি বলা হয়। ওকে, আত্মঘাতী থলি কে বলেছিলেন না দা দুভে। নামটা মনে রাখবে, দি দুভে বা দা দুভে। দা দুভে বিজ্ঞানী প্রথম কি করেছিলেন না এই লাইসোজোমকে আত্মঘাতী থলি বলে নামকরণ করেছিলেন। বিজ্ঞানী নাম এবং কি নামকরণ হয়েছিল সেটা অবশ্যই মনে রাখো। লাইসোজোম হচ্ছে প্রাণী কোষের সাইটোপ্লাজমের মধ্যে একক পর্দা বেষ্টিত উৎসেচক যুক্ত গোলাকার অংশ। প্রাণী কোষের মধ্যে এই ধরনের একটা গোলাকার অংশ যেটা কি উৎসেচক পূর্ণ। উৎসেচক পূর্ণ কি হয় না যখন মৃত যে কোষগুলো থাকে তো সেই মৃত কোষের মধ্যে যদি কোনো জীবাণু বা ভাইরাস বা কোনো বস্তু মানে ক্ষতিকর বস্তু থাকে তাহলে সেলের সেই ক্ষতিকর বস্তুকে কি করে এই লাইসোজোম এনগালফ করে দেয়, খেয়ে ফেলে এবং কোষকে রক্ষা করে। তাই একে আত্মঘাতী থলি বা সুইসাইড ব্যাগ বলা হয়ে থাকে। তাহলে কি বললাম, প্রাণী কোষের মধ্যে অবস্থিত যে গোলাকার উৎসেচকপূর্ণ থলির মতো অংশ যে কি করে না কোষীয় অভ্যন্তরের পরিপাকে সাহায্য করে তাকে বলা হচ্ছে লাইসোজোম। ওকে, এর কাজ কি কোষীয় বস্তু পরিপাকে অংশ নেয়। তাহলে এর কাজ হচ্ছে কোষীয় বস্তু পরিপাকে সাহায্য করে।
মানে কোষের মধ্যে থাকা যদি কোনো খারাপ বস্তু থাকে তো সেগুলোকে কি করবে, সে পরিপাক করে ফেলবে, ডাইজেস্ট করবে, খেয়ে ফেলবে, তারপরে সেলকে রক্ষা করে। ওকে, সেই জন্য কি বলা হয়, আত্মঘাতী থলি বলা হয়। তাহলে কোষের শক্তি পাওয়া বলা হয় মাইটোকন্ড্রিয়াকে, আর কোষের আত্মঘাতী থলি বলা হয় কাকে, লাইসোজোমকে। ওকে, দেখো এরপরে আমরা কি দেখবো না, রাইবোজোম। এই যে ইউক্যারিওটিক কোষের পর্ণ গঠন পড়তে গিয়ে এই যে কোষীয় অঙ্গাণু সম্পর্কে একটু বলছি, যখন এগুলোকে আবার এক একটা অঙ্গাণুগুলোকে পড়াবো তখন কিন্তু এগুলো মনে রেখো যে কি কি পয়েন্টগুলো বলছি। দেখো, রাইবোজোম হচ্ছে যে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের মধ্যে বর্তমান যে অতি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, নিউক্লিয় পর্দা সংলগ্ন আবরণকারী যে প্রোটিন সংশ্লেষে সক্ষম অতি ক্ষুদ্র গোলাকার যে পর্দাবিহীন অঙ্গাণু তাকে বলা হয় রাইবোজোম। তাহলে এতক্ষণ আমরা পড়লাম মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এগুলো ছিল পর্দা ঘেরা, পর্দা আবৃত কোষ অঙ্গাণু। আর লাইসোজোম দেখলাম, রাইবোজোম হচ্ছে পর্দাবিহীন কোষ অঙ্গাণু। ওকে, যে কোষ কে কি মেইনলি কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষ করে, অর্থাৎ প্রোটিন ফ্যাক্টরও বলা হয়ে থাকে রাইবোজোমকে। রাইবোজোম কে মাইক্রোজোমও বলা হয়, মাইক্রো মানে ক্ষুদ্র, এই যে কোষের মধ্যে অতি ক্ষুদ্র একটা গোলাকার অংশ যাকে বলেছে রাইবোজোম, সেজন্য নামকরণ হচ্ছে মাইক্রোজোম। মাইক্রোজোম নামকরণ করেছেন বিজ্ঞানী ক্লড 1941 খ্রিস্টাব্দে। পয়েন্ট এটা নোট করবে। ওকে, বিজ্ঞানী রবিনসন এবং ব্রাউন উদ্ভিদ কোষে রাইবোজোমের প্রথম লক্ষ্য করেন। উদ্ভিদ কোষে যে রাইবোজোম বর্তমান সেটা প্রথম অবজার্ভ করেছিলেন কে, বিজ্ঞানী রবিনসন এবং ব্রাউন। আর প্রাণী কোষের ক্ষেত্রে রাইবোজোম প্রথম উপস্থিতি লক্ষ্য করেছিলেন বিজ্ঞানী প্যালাডে। এটা ঠিক আছে, বিজ্ঞানী প্যালাডে 1955। উদ্ভিদ কোষের ক্ষেত্রে রাইবোজোম প্রথম উপস্থিতি লক্ষ্য করেছিলেন বিজ্ঞানী রবিনসন এবং ব্রাউন। বোর্ডের লেখাটা না বোঝা গেলে মুখের কথাটা শুনে লিখে নেবে। আর প্রাণী কোষে রাইবোজোম উপস্থিতি লক্ষ্য করেন বিজ্ঞানী প্যালাডে। ওকে, আচ্ছা দেখো, এই রাইবোজোমকে যে নামে ডাকা হয় সেটা নোট করবে, প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। প্রোটিন ফ্যাক্টরি বলা হয় কাকে, রাইবোজোমকে। তোমাদের মধ্যে অনেকেই আছে এই কোশ্চেনটা এলে পরীক্ষাতে লিখবে যে মাইটোকন্ড্রিয়া, অনেকে আছে, ভালো করে ভেবে না, যে মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কোষের শক্তিঘর, আর প্রোটিন সংশ্লেষ করে কি রাইবোজোম, তাই প্রোটিন ফ্যাক্টরি বলা হয় রাইবোজোমকে। এর কাজ কি হবে, রাইবোজোমের কাজ হচ্ছে তোমার কি করা, মূলত প্রোটিন সংশ্লেষ করা। তাহলে এর কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষ করা। আর এই রাইবোজোমে দুটো ভাগ আছে, ঠিক আছে, কি কি না, রাইবোজোম গঠিত হয় শতকরা 50% আরএনএ এবং 50% হিস্টোন প্রোটিন দ্বারা। এই পয়েন্টটা জাস্ট একটু মনে রেখো। ওকে, একটু মনে রাখবে, 50% আরএনএ ও 50% হিস্টোন প্রোটিন দ্বারা গঠিত। অর্থাৎ রাইবোজোমটা কি, রাইবোজোমের মধ্যে থাকে 50% আরএনএ জেনেটিক ম্যাটেরিয়ালস, আর হিস্টোন প্রোটিন যেটাও কিন্তু ডিএনএ গঠনকারী উপাদান। এই 50% হিস্টোন প্রোটিন এবং 50% আরএনএ দ্বারা গঠিত হচ্ছে রাইবোজোম। দেখো সেন্ট্রোজোম, নেক্সট হচ্ছে সেন্ট্রোজোম, কোষীয় অঙ্গাণু। সেন্ট্রোজোম নামকরণ করেন বিজ্ঞানী টি বোভেরি, নামটা মনে রাখো, 1888 খ্রিস্টাব্দে বিজ্ঞানী টি বোভেরি, BOVERI, তিনি নামকরণ করেন। আর সেন্ট্রোজোম প্রথম আবিষ্কার করেছেন বিজ্ঞানী ভ্যান বেন্ডেন 1807। তো এই সেন্ট্রোজোম হচ্ছে প্রাণী কোষের মধ্যে বর্তমান যে পর্দা ঘেরা মানে পর্দাবিহীন কোষীয় অঙ্গাণু, শুধুমাত্র প্রাণী কোষের ক্ষেত্রেই দেখা যায়। কারণ তোমরা দেখেছো কোষ বিভাজনের সময় এই সেন্ট্রোজোম কি করছে, বিভাজিত হতে সাহায্য করে এবং দুই কোষের একদম দুই প্রান্তে গিয়ে কি হচ্ছে, সেটা নিউক্লিয়াসের মধ্যে দুই প্রান্তে গিয়ে সেটা সেন্ট্রিওল এবং অ্যাস্ট্রাল রশ্মি গঠন করে। তো পর্দাবিহীন কোষীয় অঙ্গাণু প্রাণী কোষে বিএম তন্তু গঠন করতে সাহায্য করে। সেন্ট্রোজোমের কাজ কি লিখবে, যে প্রাণী কোষে বিএম তন্তু গঠনে সাহায্য করা। ওকে, আচ্ছা
দেখো মাইক্রোটিবিউলিন কোনগুলো? এটা যদি আদর্শ সেল হয়, তো এই আদর্শ সেলের এই একদম ধারে কি অবস্থিত দেখিয়েছিলাম, যে লম্বা লম্বা টিবিউলিন, এগুলো হচ্ছে ফিলামেন্ট। আর মাইক্রোটিবিউলিন হচ্ছে এই যে দেখতে পাচ্ছ লম্বা লম্বা নলাকারটি যে অংশ, যাকে বলা হচ্ছে মাইক্রোটিবিউলিন। ওকে, এদের কাজ কি? জল, আয়ন এবং ক্ষুদ্র ক্ষুদ্র অণু পরিবহন করা। মানে এইগুলো হচ্ছে তোমার মাইক্রোটিবিউলিন, যেগুলো কাজ হচ্ছে কি? জল, আয়ন, খনিজ বস্তু পরিবহন করা। ঠিক আছে, দেখো সাইটোপ্লাজম ইনক্লুশনস বা যাকে অ্যারাগেস্টিভ পদার্থ বলা হয়, অর্থাৎ কোষীয় অঙ্গাণু ছাড়া কোষের মধ্যে কোষীয় অঙ্গাণুকে বাদ দিয়ে যে সমস্ত নির্জীব বস্তু থাকে তাদেরকে বলা হচ্ছে কি না সাইটোপ্লাজমিক ইনক্লুশন বা অ্যারাগেস্টিভ পদার্থ। কি কি সঞ্চিত খাদ্যবস্তু হিসেবে কি থাকে এখানে? সঞ্চিত খাদ্যবস্তু হিসেবে এইভাবে ভ্যাকুয়ালসের মধ্যে সঞ্চিত খাদ্যবস্তু হিসেবে থাকে শ্বেতসার দানা, গ্লাইকোজেন, তৈলবিন্দু, ওকে, আর অ্যালিউরিন দানা। খরিত পদার্থ হিসেবে কি কি বর্তমান থাকে নির্জীব বস্তু হিসেবে কোষের মধ্যে? নেকটার, রঞ্জক, উৎসেচক ইত্যাদি। আর বজ্র পদার্থ উদ্ভিদ যে তার বাকল বা ছালের মধ্য দিয়ে যে বজ্র পদার্থ নির্গত করে সেগুলো কি কি? ট্যানিন, গদ, রজন, তরুক্ষী, রূপক্ষার, এগুলো হচ্ছে তোমার কি না কোষের মধ্যে নির্জীব বস্তু হিসেবে বর্তমান থাকে। ওকে, তাহলে আমরা এতক্ষণ দেখলাম যে ইউক্যারিওটিক কোষের বা আদর্শ কোষের পরাণু গঠন চিত্র। এটা ডায়াগ্রাম সহ ভালো করে পয়েন্টগুলো দিয়ে সুন্দর করে সাজিয়ে খাতাতে নোট করে রাখবো, তাহলে পরীক্ষার সময় পড়তে সুবিধা হবে।